এদিকে আবার আমেরিকার সাফেই হঠাৎ করেই ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুফু। হঠাৎ করে কেন ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করলেন? তবে কি আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা? কি করতে চলেছে দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। 17 বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজু থাকার রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন। ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে পদত্যাগ করানোর জন্য। ওনাকে পদত্যাগ করানোর জন্য ওরা রাষ্ট্রপতি ভবনের ওখানে বিক্ষোভ মিছিল করেছে এবং আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। সেখানে জনগণ সাই দেয়নি এবং বিভিন্ন যে সকল বড় রাজনৈতিক দল আছে তারাও সাই দেয়নি। সেখানে গুটি কয়েক মানুষ নিয়ে হই হুল্লোড় করেছে। রাষ্ট্রপতি এসব দেখে বসে বসে মুচকি হাসছিল যে এরা এত পাগলামি করতেছে, এসব পাগলের চাপে বুঝি আমি পদত্যাগ করব। দর্শক, আজকে খুবই একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বক্তব্য। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সেই দুটি বিষয় নিয়ে দুটি গণমাধ্যমের শিরোনাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কালের কণ্ঠের শিরোনামটা হচ্ছে এরকম: সরকারের একটি অংশ বিরোধ উস্কে দিতে চায়। বুঝতে পারছেন দর্শক? তার মানে যে অন্তর্বর্তী সরকার সব দলের মনোনীত সমর্থিত, এরকম মনে করার কোনো কারণ নাই। এখন জনগণ চুপচাপ আছে বলে সকল অন্যায় অত্যাচার তারা মেনে নিচ্ছে। মানুষ সবই দেখতেছে কোন রাজনৈতিক দল স্থানীয় পর্যায়ে কি করছেন। আপনি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে আপনার দলের নেতাকর্মীদের নিয়ে সুশীল বক্তব্য দিবেন, আর আপনার স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি লুটপাট করে সমস্ত কিছুকে একেবারে ছ্যাবড়া বানায় ফেলবে আপনার দলের লোকজন। এটা তো বাংলাদেশের জনগণ যে চোখ এড়িয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা সাহস থাকলে গণভোট করেন। বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। আমি মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই। ওনার বক্তব্যটার প্রতি কার কার সমর্থন আছে? 17 বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজু থাকার রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন। ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন। ওনার নামে থাকা মামলাগুলো ঝরে গেছে। কয়শো কোটি টাকা জানেন, 600 কোটি প্লাস মাইনাস একটা ট্যাক্স ছিল, সেটাও তিনি মাপ পেয়ে গেছেন। ইভেন গ্রামীণ ব্যাংকেও 2000 কেউ বলছেন 29, কেউ বলছেন 35 পর্যন্ত এটার একটা সিস্টেম হয়ে গেছে। আবার গ্রামীণ ব্যাংকের সরকার যে হস্তক্ষেপ ছিল 20%, সেটা 10% বা 5%-এ নামাই নিয়ে আসছেন। তো এই সকল জিনিসগুলো হওয়ার কথা ছিল বা আরো ডেভেলপ হওয়ার কথা ছিল বিএনপি, কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন কেমনে কি হচ্ছে, তাই না? বিএনপি মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। বাস্তবতা হচ্ছে এটাই, বিএনপি সরকার গঠন করবে। তো এখন নির্বাচন কবে? এই নির্বাচন নিয়ে আমি আমার ভিডিও শিরোনামটা যেটা দিছি যে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কপালে শনি ডেকে আনছেন কেন আবার আসেন। আল জাজিরাতে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছেন। আমি তখনই বলে দিছি এটা ভেজাল হবে। কোনটা? বিএনপি বা অন্যান্য দলগুলো যখন নির্বাচনমুখী হতে চাচ্ছে, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন যে জনগণ এখনো এই সরকারের উপর আস্থাশীল, তারা নির্বাচন এরকম কি জানি একটা বক্তব্য দিয়েছিলেন যে মানে এই সরকারের উপর তাদের সবকিছু কনফিডেন্স আছে বা ভরসা রাখছে, তারা মনে করছে যে এই সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা বক্তব্য দিচ্ছেন। এর পরের দিনই সম্ভবত আমির হোসেন আবু সাহেব তিনি বলছিলেন ওই জনগণ কারা। আমি সবসময় বলি এদেশের জনগণ বলতে কোনো শব্দ নেই, আপনাকে চুজ করতে হবে তুমি কি এনসিপির জনগণ, নাকি জামাতি জনগণ, নাকি বিএনপির, নাকি আওয়ামী জনগণ, নাকি মানে যতগুলো রাজনৈতিক দল কম বেশি আছে। কিন্তু রাজনৈতিক দলগুলা ইভেন আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসও ওই যে সামষ্টিক জনগণ, এটা তাদের ভুল শব্দ ব্যবহার। ওনার বলা দরকার ছিল আমাকে যারা ভালোবাসে সেই টাইপের জনগণ, কিন্তু এটা আমাদের কেউই বলে না। এনসিপিও কথায় কথা বলে এই দেশের ছাত্র জনতা। বাবা, কোন ছাত্র কোন জনতা? ছাত্রদের মধ্যে তো 2-4 হাজার দল আছে। বলা উচিত যে আমাদেরকে যারা সাপোর্ট করে বা আমাদের সাথে থাকলে যাদের ফয়দা হবে সেই ছাত্র, সেই জনতা। কারণ সবাই দলের মধ্যে ওই অ্যাক্টিভিটি দেখায় যাদের এখানে ফয়দা আছে এবং তাদেরকে দিয়ে তাদের
মাশাআল্লাহ হয়তো ইনকাম চলে, কারণ পলিটিক্স একমাত্র জিনিস বাংলাদেশে রাতারাতি আপনার পয়সা আসমান থেকে ফাইরা আইনা দিবে। আপনি দেখেন হান্নান মাসুদ, ওয়াও, হ্যাঁ, তারপর আপনি দেখেন নাহিদ, ওয়াও, আসিফ, ওয়াও, হ্যাঁ, এরকম প্রত্যেকের কিন্তু ওয়াও অবস্থান হয়ে গেছে। আরমানি ব্র্যান্ডের জিন্স পড়তেছে, আপনি ড্রেস আপ দেখেন কই থেকে কই গেছে। আওয়ামী লীগের একজন এমপি, বিএনপির একজন এমপি, মন্ত্রী, যতগুলা সুযোগ সুবিধা নিচ্ছে এক চামচ এই নাহিদরা ছাইরা দিয়ে আসছে ক্ষমতায় বৈশা। পদত্যাগের কোনো নজির এই সরকারের মধ্যে কেউ তৈরি করছে? করে নাই। এখানে এগুলো হবে না, কারণ চেয়ারের মধ্যে কি যেন আছে, কি আছে বলা যাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটায় তারেক রহমানের গতকালকে যে বক্তব্য আপনি যদি বোঝেন, ঘন্টা কিন্তু বাইচা গেছে। কোন ঘন্টা? ধৈর্য শেষ, গো ফর অ্যাকশন বা রেডি ফর অ্যাকশন। গত বছর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছিল যে 5ই আগস্টের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তখন আমরা বুঝি নাই, এখন বুঝতেছি। আসলে তাদের চুল এমনি পাকে নাই। তারেক রহমান বলছিল এইবারে নির্বাচন সাধারণ নির্বাচন হবে না, খুব কঠিন একটা হবে, তখন বুঝি নাই, এখন বুঝছি। এখন তারেক রহমান গতকালকে শ্রমিক দিবস উপলক্ষে, মে ডে উপলক্ষে তার এক বক্তব্যের অংশ বলছেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পূর্ণ সমর্থন দিয়ে গিয়েছিল, বাট এখন এই কন্টিনিউ সমর্থন দেওয়া আর উচিত হবে কিনা বা উচিত না। জনগণের একাংশ মনে করছে, যে আবার তিনিও বলছেন জনগণ মানে বিএনপি পন্থী জনগণ মনে করছে, বা জামাতের অনেকে চাইছে, আরো বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন চাচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে এখন জনগণ মনে করছে যে একটা নির্বাচিত সরকারের দিকে আসলে ধাবিত হওয়া উচিত। মানে এই যে সমর্থন, কঠোর সমর্থন যেটা ছিল, এটা এবার এইভাবে দেওয়ার আর সুযোগ নাই। তো সুযোগ নাই মানে কি? আপনি দেখেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণের মানে 4 দিন পর থেকে বিরোধী দলের ঠেলায় একটা ঝামেলায় পড়ে থাকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র ব্যক্তি যিনি গত 8-9 মাস প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সদস্যদের সমর্থন পাইছেন। এখন সমর্থন না পাইলে কি হবে? অনেকে মনে বিষয়টা বোঝেন নাই। কারণ কালকে বিএনপি একটা ডাক দিয়ে মাঠে নেমে গেল, পুলিশ গেল সেখানে লাঠিচার্জ করতে। পুলিশ টেনশনে পড়বো, 3 দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে, এখন কি লাঠি দিব নাকি দিব না? এই সুযোগে আবার পুলিশকে মাইট দেওয়া হতে পারে, সরকারের হরতাল তৈরি হয়ে যেতে পারে, অবরোধের ডাক আসতে পারে, ইউনূস সরকার চিপায় পড়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। দেখেন আওয়ামী লীগের সরানো সোজা ছিল, বিএনপির সাথে পাঙ্গা নিয়ে এই সরকার কখনোই টিকবে না। এটা আমরা ফিল করতে পারি, বলতে পারি। কেন? এই সরকারের সমর্থন বলতে আপনি এনসিপির গুটি কয়েক নেতাকর্মী ছাড়া জনগণ, আসলে কোন জনগণ বলবো, ফাগলতে দেশে দল করে এই পন্থী যারা, তারারে সারা বাংলাদেশে গণলে 3% পাওয়া যায় কিনা আমার এখন সন্দেহ আছে। বাট দ্য সিস্টেম, তারা ঢুইকা আছেন। তো এই 3 থেকে 5% জনগণ আর বিএনপি ফ্রন্ট ফেসে দাঁড়ানো, এইটা কখনোই সামাল। আওয়ামী লীগ তো আছেই, প্রয়োজনে বিএনপি সাইজা মাঠে নামবে, কারণ ইউনূস সরকারের প্রতি আওয়ামী লীগের বা যে এনসিপি যারা আছেন নেতাকর্মীরা, তাদের প্রতি যেই মানে মনোভাব দেখেন নাই। শেখ হাসিনার 227টা মার্ডার করার লাইসেন্স হয়ে গেছে। কেন? হ্যাঁ, কারণ তিনি বলছেন এক মামলায় ফাঁসি হবে, 227টাতে তো ফাঁসি হবে, সাজা তো একটাই। সুতরাং 227টা মাইরাইলামও কখন বলছে? ভারত থেকে বলছে। কেন? যেই পরিমাণ ওনার নামে খুনের মামলা হচ্ছে, আর যে মামলাগুলো হচ্ছে এগুলো সবগুলো পলিটিক্যালি হচ্ছে, হুকুমদাতা হিসেবে তিনি কানেক্টেড। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের মনোভাবটা কি বুঝছেন নি? আর বিএনপি বা আওয়ামী লীগ একসময় বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনে 5 লক্ষ মানুষ মরবে। ওইটা মরছে না মরছে, আওয়ামী লীগ রিটার্ন আসলে এনসিপি বা সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে 3%। শেখ হাসিনা যদি 1 লাখ, আমি 227, তাহলে বাকিদের অবস্থা কি চিন্তা করেন? আর এটা অবশ্যই এনসিপি এদের জন্য খুবই রেড অ্যালার্ট থাকবে। তো নানান কিছু ঘটবে এই মুহূর্তে। বিএনপিকে ওভারটেক করা সরকারের পক্ষে সম্ভব না। আমার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে হইলেও হয়ে যেতে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যগুলোকে রাজনৈতিকভাবে যারা আছেন তারা খুবই টেনশনে পড়ে যান যে আসলে উনি চায় কি। ওনার বক্তব্য তো উনি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার চিন্তা। সংস্কার কোথায় হচ্ছে? বিএনপির বরাবরই প্রশ্ন, মানে কি সংস্কার হচ্ছে? আমরা কাগজ কলমে শুনতেছি সংস্কার, বাট হোয়াট? হ্যাঁ, অনেকে পয়সাওয়ালা হয়ে গেছে সংস্কার করে, যেমন চপ্পল পরা লোকেরা এখন আরমানি ব্র্যান্ডের জিন্স পরে, সিম্ফনি চালায় না, পোলাপেন আইফোন 16 প্রো চালায়। এখানে সংস্কার হয়েছে, কিন্তু রাষ্ট্রের আভ্যন্তরীণ সংস্কারে আমার কাছে মনে হয় অনেক দিক পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে। বাট একটা দৃশ্যত একটা স্ট্রাকচারাল সংস্কার আলোচনার মধ্যে আছে। জাতীয় ঐকমত্য কমিশন মানে এই গ্রুপ মানে ওই গ্রুপ মানে না, বাট এস্টাবলিশড কোনটা হয়েছে? এই প্রশ্ন আমার না ভাই, ভাইবেন না যে তুই তো বেটা বলবি। না না, এগুলো বিএনপি নেতারা দিন রাতি একই কথা বলে, ফেনা তুল্লা লাইছে। তো এর মাঝখানে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আল জাজিরাকে সাক্ষাৎকারটা দিচ্ছেন, স্বাভাবিক গাছে আর মাছে লেগে গেছে। দেখা যাক এটার ইফেক্ট কি হয়, আসলে সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে পদত্যাগ করানোর জন্য। ওনাকে পদত্যাগ করানোর জন্য ওরা রাষ্ট্রপতি ভবনের ওখানে বিক্ষোভ মিছিল করেছে এবং আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। সেখানে জনগণ সায় দেয়নি এবং বিভিন্ন যে সকল বড় রাজনৈতিক দল আছে তারাও সায় দেয়নি। সেখানে গুটি কয়েক মানুষ নিয়ে হই হুল্লোড় করেছে।
রাষ্ট্রপতি এসব দেখে বসে বসে মুচকি হাসছিল যে এরা এত পাগলামি করতেছে, এসব পাগলের চাপে বুঝি আমি পদত্যাগ করব। এই রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করে আসছে। এই রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা। এই রাষ্ট্রপতিকে 40-50 জনের বিক্ষোভ সমাবেশ করে পদত্যাগের দাবি নিয়ে গিয়ে ওনার রাষ্ট্রভবনে হামলার পায়তারা করে ওনাকে কি পদত্যাগ করানো যায়? কখনোই না, অসম্ভব। এই রাষ্ট্রপতির হাতে কিন্তু এখনো অনেক খেলা বাকি আছে। এইসব চুনোপুটি এনসিপি এবং এদের সমর্থক যারা আছে তারা ভুলে গিয়েছে। তারা বলতেছে আজকে 2 মে বাদ জুমা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা একটি প্রোগ্রাম করবে। এটা একটা হাস্যকর ব্যাপার। কেন জানেন? কারণ তারা জানে তাদের ডাকে এখন মানুষ আসবে না। তাই নামাজের পর যদি প্রোগ্রাম করে, তখন নামাজরত অবস্থায় প্রোগ্রাম দেখার জন্য হলেও মানুষ কেউ দাঁড়াবে। তখন তারা বলবে কি, দেখেন হাজার হাজার জনতা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এইসব সাইকোলজির রাজনীতি আমরা সকলেই বুঝি। আর ইদানিং রাষ্ট্রপতি কোনো কথা বলছে না এবং চুপচাপ হয়ে বসে আছে, এটা নিয়েও অনেকের টেনশন। অনেকে আমাকে কোশ্চেন করে, ভাইয়া রাষ্ট্রপতি সম্পর্কে কেউ কিছু বলছে না কেন, রাষ্ট্রপতি কোনো আলোচনায় নেই কেন? ভাই, রাষ্ট্রপতির কাছে জায়গা বরাবরই করবে। রাষ্ট্রপতি স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করবে? স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বসে আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এত সোজা? তারা 400-500 মানুষের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে? রাষ্ট্রপতি সকল কিছু অবজার্ভ করতেছে এবং রাষ্ট্রপতি রাষ্ট্রের জন্য যা ভালো হবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দলের জন্য যা ভালো হবে, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যা ভালো হবে, সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক কাজটা করবেন। এটা আপনারা মাথায় রাখেন। রাষ্ট্রপতিকে নিয়ে কোনো আলোচনার দরকার নাই, রাষ্ট্রপতি কোনো কথা বলার দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা বলা বলে করার কিছু নাই। উনি যা করবে চুপ থেকেই করবে, সঠিক সময় যেটা করার সেটাই করবে। তিনি এখন অনেক প্রেসারে আছে এবং অনেক প্রেসারের মাধ্যমে 8 মাস কাটিয়েছে, তবু ওনাকে টলাতে পারেনি। এখনো উনি স্ট্রিক্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল আছেন এবং ওনার একটা ডিসিশনে বাংলাদেশের রাজনীতি পট পরিবর্তন হয়ে যেতে পারে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট সকল কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। শুধু সময়ের অপেক্ষা, সঠিক সময়ে যে কাজটা করা দরকার সেই কাজটা করার অপেক্ষা। তাই রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা যারা অনেক প্যারা নিচ্ছেন, উনি চুপ হয়ে আছে কেন, কিছু বলছে না কেন, কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। রাষ্ট্রপতির পদ চারটিখানি ব্যাপার না, রাষ্ট্রের প্রধান তিনি হুটহাট করে কোনো পদক্ষেপ নিতে পারেন না। আর ওনার প্রতি এখনো আর্মির কিছু প্রেশার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেশার আছে, সরকারের প্রেশার আছে। উনি যে এখনো বহাল আছেন, এখনো টিকে আছেন, এটাই বড় বিষয়। ওনাকে দমাতে পারেনি, ভয়ভীতি দেখিয়ে ওনাকে টলাতে পারেনি। কারণ তিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। ওনাকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু উনি চাইলে অনেক কিছু বাংলাদেশে করতে পারে এবং সামনে করবে। সেটা ভরসা রাখুন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুজিবাদেশের সৈনিক হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম, এই শাহাবুদ্দিন চুপ্পুর খেলাই কিন্তু শেষ খেলা। এটা কখন, কিভাবে, কোন জায়গায় হবে সেটা সময় বলে দিবে। জাস্ট ওয়েট এন্ড সি। তাই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আপনাদের যাদের সন্দেহ আছে এবং অনেকে বলতেছে শাহাবুদ্দিন চুপ্পু থাকা না থাকা সমান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো বড় নেতা এবং কোনো কর্মী এখন বাংলাদেশের কোনো জায়গায় অবস্থিত নাই। অনেকে পালিয়ে গিয়েছে, অনেকে ঘর ভাড়া ছাড়া, অনেকে মামলায় জর্জরিত। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একজন এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল আছে, সেটাই অনেক বড় কিছু। কখন কি করবে সেটার থেকে উনি এখনো বহাল আছে, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। থাকা না থাকার সমান তো পরের হিসাব। অন্তত ওনার কাছে যে পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা সঠিক সময়ে যদি তিনি ইউজ করতে পারেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সব চেঞ্জ হয়ে যাবে। এটা আপনাদের ভরসা রাখতে হবে এবং এটা সময় মতো যদি ওনার কাছে 1% সুযোগ থাকে, উনি সেটা করে দেখাবে। তাই আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই পথে যে এখনো বহাল আছে, সেটার জন্য আমি অনেক আশাবাদী। আপনারা কেউ এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এবং কিছু করছে না, থাকা না থাকা সমান, এসব ব্যাপারে সমালোচনা করার কিছু নেই। উনি ওনার কাজ করবে, সময় হোক, আপনারা সকলেই দেখতে পাবেন। এটা আপনাদের ভরসা রাখতেই হবে। ধন্যবাদ সকলকে। দর্শক, আজকে খুবই একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বক্তব্য। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সেই দুটি বিষয় নিয়ে দুটি গণমাধ্যমের শিরোনাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কালের কণ্ঠের শিরোনামটা হচ্ছে এরকম: সরকারের একটি অংশ বিরোধ উস্কে দিতে চায়। বুঝতে পারছেন দর্শক? তার মানে যে অন্তর্বর্তী সরকার সব দলের মনোনীত, সমর্থিত, সেই সরকারের কেউ কেউ যে গেম প্লে করতেছে, অর্থাৎ বিরোধ উস্কায় দিতে চাচ্ছে, নির্বাচন যাতে না হয় তার নানা রকম আয়োজন পায়তারা করতেছে, সেই কথাটার ইঙ্গিত দিলেন তারেক রহমান। আরেকটি কথা প্রথম আলো কোট করেছে
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। দেখেন এই ধরনের ঘটনাটা, মানে একটা করিডোর হবে মানে রাখাইনে প্রবেশের জন্য, সেটা অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়ে দিল, অথচ এর ফলে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে কিনা, কারা এই করিডোর ব্যবহার করবে, এগুলো অনেকগুলো প্রশ্ন আছে। প্রতিবেশী অনেকগুলো শক্তিধর দেশ আছে, চীন যেমন আছে, ভারত তেমন আছে। ফলে এটা একটা উন্মুক্ত বিষয় হওয়া উচিত। যেমন পাকিস্তান আর ভারতের এই যে বিরোধ, এই বিরোধে দেখেন দুই দেশের তারা দলগতভাবে সব উন্মুক্তভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে পাল্টাপাল্টি। আর বাংলাদেশের সবকিছু হাইড করা, যারা ক্ষমতায় থাকায় তারা অনেক কিছু বলে না। যাক, এখন কালের কণ্ঠের যে বিষয়টা তারা এনেছে, দেখেন কি বলছেন তারেক রহমান, যে অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। যে রাজনৈতিক দলগুলো একত্রিত ছিল, নানান পয়েন্ট সংস্কার নানা রকম কথাবার্তা বলে, স্থানীয় সরকার আগে নাকি জাতীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচন পরে, এসব বলে নানা রকম খেলাধুলা কিন্তু চলতেছে। মহান মে দিবস উপলক্ষে আজকে নয়াপল্টনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন লন্ডন থেকে, এবং আজকে একটি বড় শোডাউন হয়েছে নয়াপল্টন, কানায় কানায় ভরা ছিল, নিশ্চয়ই দর্শক দেখেছেন সেটা। আচ্ছা, সেখানে বলছেন যে অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চায়। গণতন্ত্রকে আমি জনগণের মধ্যে এই ধরনের বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন, রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি বলেন, এই ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে বিশেষ পরিস্থিতির সরকার কখনই জনগণের সরাসরি ভোটের নির্বাচিত সরকারের বিকল্প নয়, বিকল্প হতে পারে না। তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর নিঃশর্ত সমর্থন দিচ্ছে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই সমর্থন দেওয়া যৌক্তিক নয়। তিনি বলছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে অন্য একটি বিষয়, রাখাইনের যে মানবিক করিডোর, সেই করিডোরের ব্যাপারটা এ হাইলাইট করেছে। তার মানে বলছেন যে অন্তর্বর্তী সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু এটা প্রলম্বিত না, এবং এই সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারে রাখাইনে সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। তিনি বলছেন যে অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজনও বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা, এই মুহূর্তে সেই বিতর্ক তুলে ধরতে চান না উল্লেখ করে তারেক রহমান বলছেন, বিএনপির বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থে নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। তার মানে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টা নির্বাচিত সংসদ নেবে। যেহেতু এখন নির্বাচিত সংসদ নেই, তাহলে সকল রাজনৈতিক দলের একটা গোল টেবিল বৈঠক হইতে হবে। গোল টেবিল বৈঠকে বিষয়টা উপস্থাপন করতে হবে যে এই কারণে আমাদের এই মানবিক করিডোরটা দিতে হবে। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন দেয় এগোবে, আর নাহলে এগোনোর কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং তারেক রহমান আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয়, আরেকটি হলো যে সংসদই সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর দেবে কি দেবে না, অথবা সর্বদলীয় বৈঠক সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর হওয়া উচিত কি উচিত না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম মনে করার কোনো কারণ নাই। এখন জনগণ চুপচাপ আছে বলে সকল অন্যায় অত্যাচার তারা মেনে নিচ্ছে, মানুষ সবই দেখতেছে। কোন রাজনৈতিক দল স্থানীয় পর্যায়ে কি করছেন, আপনি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে আপনার দলের নেতাকর্মীদের নিয়ে সুশীল বক্তব্য দিবেন, আর আপনার স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি লুটপাট করে সমস্ত কিছুকে একেবারে ছ্যাবড়া বানায় ফেলবে আপনার দলের লোকজন। এটা তো বাংলাদেশের জনগণ যে চোখ এড়িয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা, সাহস থাকলে গণভোট করেন। বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি। বিচার দরকার কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার কিনা, এই প্রশ্নে গণভোট করেন। এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে, আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন দেন, বলে আমরা নাকি নির্বাচন বানচাল। আরে ভাই, আমরা তো নির্বাচনের কথাই বলতেছি। স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন, ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এটাও তো একটা নির্বাচন। এই নির্বাচনগুলোর কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন, আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে চাচ্ছে।
ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে যাচ্ছে। তাহলে কি নির্বাচন হবে? এই সংবিধান রাখা হবে, ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে, আওয়ামী লীগের ওই নিয়ম কানুন সব রাখা হবে, তার মধ্যে দিয়ে একটা সংসদ নির্বাচন হবে। এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন, আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই। জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, তার আগে কিছুই হওয়া যাবে না। এটা একটা বিশেষ রাজনৈতিক দলেরও দাবি, এটা ইসিরও দাবি, এটা নির্বাচন কমিশনেরও দাবি। নির্বাচন কমিশন আর একটা রাজনৈতিক দলের বক্তব্য হুবহু মিলে যায়। আমরা তো মানে আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশন আসলে কি চায়। তারা তো সরকারের উপরে সরকার হতে চায়, সরকারের আগে তারা নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চায়। জাতীয় সংসদ নির্বাচন এত কেন তাড়াহুড়া আমরা ঠিক বুঝতে পারি না। ইউএনও, ডিসি, তারপর হচ্ছে আপনার আরও যে সকল প্রশাসক আছেন তাদের সাথে শক্তি দেখাইতে পারে এমন এমন রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডাররা মিলে একটা ভয়ঙ্কর চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। ইজারার নামে ভয়ঙ্কর চাঁদাবাজি হচ্ছে, মাদক হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর খারাপ অবস্থা এবং দিনে দুপুরে খুন খারাপি হচ্ছে। এই হলো অবস্থা। টোল থেকে টোলে হামলা করে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো হইতেছে। এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে তো এই কাজ আপনি করতে পারতেন না, কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে। তিনি চাইলে আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না। এখন আপনি জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে পুরো স্থানীয় মাঠটা আসলে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। সন্ত্রাসী ছাড়া আপনি যে কোন এলাকার ঘটনা নেই আপনি বলেন, কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে না? সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না এটা চাঁদাবাজি বলেন না, এটা তো ন্যায্য অধিকার। হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার। এই হচ্ছে পরিস্থিতি। তো আমরা এই কারণে স্পষ্টভাবে আবারও বলতে চাই, এবং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে তারা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যা যা করেছিলেন আজকের বাংলাদেশে আমরা তাই করতে চাচ্ছি এবং করতে দেওয়া হচ্ছে না। এইটা যারা করতে দিচ্ছে না তারা অবশ্য যে দলই হোক তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই। আপনারা দাবি করেছেন যে যারা বিগত সময়ে ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল সে সকল কাউন্সিলরদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বিচার করতে হবে, এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যেটা একটু আগে হাদি বলে গেলেন যে ফ্যাসিবাদের ওই কাউন্সিলরদের এরকম একটা ভয়ঙ্কর সেটআপের বিরুদ্ধে নির্বাচন করে জনগণের ভোটে যারা জয়ী হয়েছেন সেই সকল কাউন্সিলরদেরকে যেন আবার তাদের শপথে পুনর্বহাল করা হয়, এটা হচ্ছে দাবি। এবং এই দাবি এই সরকার, আমাদের কাছে মাঝে মাঝে অদ্ভুত লাগে, আমরা সমর্থন করি এই সরকারকে মানে বৃহত্তর স্বার্থে, কিন্তু অদ্ভুত লাগে যে কে চালায় সরকার এটা আমরা বুঝতে পারি না। বারবার বলা হয় রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না, অমুক রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না, সবার মতামতের ভিত্তিতে আমরা করবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হচ্ছে। আমরাও এই দাবি তুলেছি। আমরা বলেছি যে, যেটা হাদিও একটু আগে বলে গেছেন, যে হয় আপনি এই সার্চ কমিটি করেন, সার্চ কমিটি করার মধ্য দিয়ে যারা বিগত সময়ে যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান আছে তাদেরকে আবার পুনর্বহাল করেন, অথবা আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন। এই দাবি বিভিন্ন দলের তরফ থেকে করা হয়েছে। কোন দল করে না? এখন রাজনৈতিক দল রাজি না হলে করবো না, এর কথা যদি অর্থ যদি এইটা হয় যে একটা কোনো রাজনৈতিক দল, কোনো একটা বিশেষ রাজনৈতিক দল না চাইলে আমি একটা কাজ করবো না, তাহলে আপনারা যে সরকার এটাই আমরা মাঝে মাঝে বুঝি না। সুতরাং আমরা এই সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তার প্রতি আমাদের আহ্বান থাকবে, এবং আমরা হুঁশিয়ারি জানাতে চাই আপনাদেরকে যে এই যে এতগুলো মানুষ স্থানীয় সরকার পর্যায় থেকে যারা মানুষের ভোটে মানুষের সমর্থন উঠে এসেছেন তাদেরকে আপনারা এইভাবে মানে একটা ঝুলন্ত অবস্থায় রাখতে পারেন না। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন আমি স্থানীয় পর্যায়ে যাচ্ছি, এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের, তারাও যাচ্ছেন। বাস্তবতা আমরা জানি কি একটা অদ্ভুত সেটআপ তৈরি হয়ে আছে। ইউএনও, ডিসি, তারপর হচ্ছে আপনার আরও যে সকল প্রশাসক আছেন তাদের সাথে শক্তি দেখাইতে পারে এমন এমন রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডাররা মিলে একটা ভয়ঙ্কর চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। ইজারার নামে ভয়ঙ্কর চাঁদাবাজি হচ্ছে, মাদক হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর খারাপ অবস্থা এবং দিনে দুপুরে খুন খারাপি হচ্ছে। এই হলো অবস্থা। টোল থেকে টোলে হামলা করে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো হইতেছে। এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে তো এই কাজ আপনি করতে পারতেন না, কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে। তিনি চাইলেই আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না। এখন আপনি জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে পুরো স্থানীয় মাঠটা আসলে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। সন্ত্রাসী ছাড়া আপনি যে কোন এলাকার ঘটনা নেই আপনি বলেন, কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে না? সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না এটা চাঁদাবাজি বলেন না, এটা তো ন্যায্য অধিকার। হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার। এই হচ্ছে পরিস্থিতি। তো আমরা এই কারণে স্পষ্টভাবে আবারও বলতে চাই, এবং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে তারা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যা যা করেছিলেন আজকের বাংলাদেশে আমরা তাই করতে চাচ্ছি এবং করতে দেওয়া হচ্ছে না। এইটা যারা করতে দিচ্ছে না তারা অবশ্য যে দলই হোক তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই। স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা, সাহস থাকলে গণভোট করেন। বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি। বিচার দরকার কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার কিনা, এই প্রশ্নে গণভোট করেন। এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন দেন, বলে আমরা নাকি নির্বাচন বানচাল। আরে ভাই, আমরা তো নির্বাচনের কথাই বলতেছি। স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন, ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এটাও তো একটা নির্বাচন। এই নির্বাচনগুলোর কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন, আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে চাচ্ছে।
ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে যাচ্ছে। তাহলে কি নির্বাচন হবে? এই সংবিধান রাখা হবে, ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে, আওয়ামী লীগের ওই নিয়ম কানুন সব রাখা হবে, তার মধ্যে দিয়ে একটা সংসদ নির্বাচন হবে। এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন, আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই। এই হচ্ছে কারো কারো দাবি বা কারো কারো যুক্তি। আমরা এইভাবে রাজনীতিটাকে বুঝি না। আমরা বলেছি এই 72 সংবিধানকে বাতিল করতে হবে। তার আগে অবিলম্বে স্থানীয় সরকার পর্যায়ে যে প্রশাসন পর্যায়ে যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং মানুষের যে একটা আস্থাহীনতা তৈরি হচ্ছে, কার কাছে মানুষ যাবে, কোন সমস্যা নিয়ে কার কাছে যাবে। একটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের জন্য ওই নরসিংদীর পলাশ থেকে আমাকে কল দিচ্ছে এখন, কিংবা আরেকটা ছোট্ট একটা জিনিসের জন্য আমাকে কল দিচ্ছে। আমি বললাম যে আপনি ইউনিভার্সিটি যান না কেন? বলছে আমি তো জানি না উনাকে কোথায় পাওয়া যাবে। তো একটা যদি কাউন্সিলর থাকতেন এই সমস্যাতে পড়তে হতো না। এই কারণে মানে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হয় আপনি সার্চ কমিটি করেন, সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্যে দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি মানে আবার কাউন্সিলর পদে বসান, অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন। কিছু তো একটা করতে হবে। এখন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, তার আগে কিছুই হওয়া যাবে না। এটা একটা বিশেষ রাজনৈতিক দলেরও দাবি, এটা ইসিরও দাবি, এটা নির্বাচন কমিশনেরও দাবি। নির্বাচন কমিশন আর একটা রাজনৈতিক দলের বক্তব্য হুবহু মিলে যায়, আমরা তো মানে আশ্চর্য হয়ে যাই। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।